স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অনেকে। মার্চ ফর ইউনিটি হবে বিকালে। সকাল 7টার মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। এরই মধ্যে সোমবার হঠাৎ এই ঘোষণাপত্রের বিষয়টির দায়িত্ব নেয় সরকার। পরে প্রেক্ষাপট বিবেচনায় রাত 1:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। আমরা কথা বলবো তার সাথে। অনেক আজকের কর্মসূচি ঘিরে জমায়েত কেমন দেখছেন এবং পরবর্তী কর্মসূচি কি, সারাদিনের কর্মসূচি কি, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 5 মাস পেরিয়ে গেছে। 5 মাস পেরিয়ে যাওয়ার পর কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা। পরবর্তীতে গত সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় ঘোষণাপত্রটি রাষ্ট্রের পক্ষ থেকেই জানানো হবে। তো তারই প্রেক্ষিতে আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা যে বিকেল 3টায় জাতীয় শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্রটি পাঠ করার কথা ছিল। পরবর্তীতে রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে এই ঘোষণাপত্রে, তখন তারা এই সমাবেশটিকে মার্চ ফর ইউনিটি নামে এই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে দেশের বিভিন্ন যে প্রান্ত থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই মার্চ ফর ইউনিটি সফল করার জন্য এই জাতীয় শহীদ মিনারে সকাল থেকে জড়ো হচ্ছেন এবং বিকেল 3টা নাগাদ কিন্তু এই সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং মাথায় জাতীয় পতাকা লাগিয়ে কিন্তু তারা এই সমাবেশ সফল করার জন্য এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা চাচ্ছেন যেহেতু যে এই জুলাই যে আগস্টের যে ঘোষণাপত্র এটি যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এবং তাদের এই সমাবেশকে ঘিরে কিন্তু এই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ এলাকা কিন্তু নিরাপত্তায় বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। আমরা এখানে যারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন বা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা এই মুহূর্তে কি চাচ্ছেন বা তাদের কি আছে। আপনারা দেখছেন যে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা কিন্তু এই স্থানটিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্টুনও নিয়ে এসেছেন। তা আপনারা দেখছেন যে ছাত্রছাত্রী যারা আছেন বা এই খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এই মিছিলটি তারা এসেছেন, তারা এই সমাবেশটি সফল করার জন্য এসেছেন। তো তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো দিশায় আমার কাছে কিন্তু এই সমাবেশ স্থল থেকে এই ছিল আপাতত সবশেষ অবস্থা। আরেকটি বিষয় যে বিকেলে 3টায় সমাবেশটি যেহেতু শুরু হবে তখন কিন্তু আমরা আরো দিক নির্দেশনা জানতে পারবো তারা দেশের জন্য কি দিক নির্দেশনা দেবেন। দিশা, নিশ্চয়ই ইকবাল, নিশ্চয়ই পরবর্তী কর্মসূচির ঘোষণা আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দীর্ঘ 13 বছর পর এবার প্রকাশ্যে এই সম্মেলন হচ্ছে। মঙ্গলবার সকাল 8:50 রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। সম্মেলনে শিবিরের সারা দেশের শপথধারী সদস্যরা, জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন। আছেন বিদেশি অতিথিও। সম্মানিত সদস্য ভাইয়েরা, দর্শক, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের 31তম সদস্য সম্মেলন। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা কথা বলছি তার সাথে। অপু, এই সম্মেলন ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং নতুন নেতৃত্বে কারা আসছেন এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন।
ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন সেটি 8:50 দিকে শুরু হয়, উদ্বোধন করা হয়। ইতিমধ্যে 2 ঘন্টা কিন্তু এই সদস্য সম্মেলনের সময় পার হয়েছে। এখন যারা বক্তব্য রাখছেন এরা মূলত বিদেশি অতিথি। এখানে মিশর, মালয়েশিয়া, তুরস্ক সহ আরও বেশ কয়েকটি দেশের অতিথিরা এই ছাত্র শিবিরের সম্মেলনে যোগ দিয়েছেন। তারা এখন বক্তব্য রাখছেন এবং তারা তাদের নিজস্ব ভাষায় বক্তব্যগুলো রাখছেন এবং সেটি অনুবাদও করা হচ্ছে এখান থেকে। এর আগে সম্মেলনটি শুরুর দিকে যে সকল শহীদরা নিহত হয়েছেন তাদের কয়েকজন অভিভাবক কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে মূলত তাদের বক্তব্যগুলো ছিল ভারত যাতে বাংলাদেশে পরবর্তীতে আর কোনো ধরনের আধিপত্য বিস্তার করতে না পারে এবং ভারত ও হিন্দুত্ববাদ থেকে যেন এই বাংলাদেশকে তারা টিকিয়ে রাখতে পারেন সেই বিষয়টি বারবার বলেছেন। এবং এই জুলাই আগস্ট যে সকল শহীদরা মারা গেছেন তাদের বিচারের দাবি কিন্তু এই সম্মেলন থেকে শহীদদের অভিভাবকরা কিন্তু চাচ্ছেন। পাশাপাশি এই সম্মেলন 6000-এর বেশি সদস্য কিন্তু যোগ দিয়েছেন সারা দেশ থেকে। এখানে সদস্যের গতকালকে কিন্তু এই সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন এবং তারা একটি স্বচ্ছ ভোটের মাধ্যমেই তাদের নেতা নির্ধারণ করে থাকেন। যে আজকের যারা নেতা নির্ধারণ করবেন, যে সভাপতি যিনি হবেন তার নামটি আজকে ঘোষণা করা হবে। এই সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ইতিমধ্যে এই সম্মেলনে উপস্থিত রয়েছেন সেক্রেটারি জেনারেল রয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছেন সেই দলগুলোর ঊর্ধ্বতন নেতারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। কিন্তু এর পরবর্তী দ্বিতীয় সেশনের আগেই প্রায় বেলা 12টার পরপরই জামাতের আমির এই সম্মেলনে বক্তব্য রাখবেন বলে আমরা ধারণা করতে পারছি। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দিবেন এবং ছাত্র শিবিরের 6000-এর অধিক সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং তার বক্তব্য শোনার অধীর আগ্রহে কিন্তু এই কেবল ছাত্র শিবিরের সদস্যরা অপেক্ষা রয়েছেন। তো রাজধানীর সরোয়ার্দী উদ্যান থেকে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনের সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। পরিবর্তিত পরিস্থিতিতে এবার ইংরেজি নববর্ষ উদযাপনে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। এক্ষেত্রে মাঠে থাকা সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। তবে পুলিশ বলছে নগরবাসীর নিরাপত্তায় এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পটকা, আতশবাজি, ফানুস ওড়ানো নিষিদ্ধের পাশাপাশি বন্ধ থাকবে বার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজধানীতে চলাচল নিয়ন্ত্রণ থাকবে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে। পটকা, আতশবাজির কান ফাটা এমন শব্দ 2024 সালের বর্ষবরণের। ফানুসে ভর্তি ঢাকার আকাশ। কিন্তু এর সবই নিষিদ্ধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তবে কেউই সেই নির্দেশ মানেননি। কিছু ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল বেশ কিছু সময়। এবছরও নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও ফানুস। পুলিশ সূত্র বলছে নগরের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং করা হবে। যে কোনো ধরনের অপরাধ বলেন সেই অপরাধগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো তো থাকবেই। এর বাইরে বিশেষ কিছু দিবস ভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের নির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিকল্পনা থাকে, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। এবার ইংরেজি নতুন বছর উদযাপনে MRT 6-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে থাকছে 12 ঘন্টার কড়াকড়ি। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছর উদযাপনে এবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা জোরদারে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সোচ্চার ভূমিকা প্রয়োজন নাগরিকদের সচেতনতা। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রে বা উদযাপনের প্রশ্নে সবসময় ঝুঁকি ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তো আরও নতুন কিছু মাত্রা যোগ হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে, কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা মহল যাতে কোনো ধরনের অস্থির অবস্থা সৃষ্টি করতে না পারে। আমাদের পক্ষ থেকে প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি জোরালো এবং সোচ্চার ভূমিকা রাখবে।
পুলিশ বলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলশান, বনানী, হাতিরঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার 1 জানুয়ারি হচ্ছে না বই উৎসব। নতুন বছরের প্রথম দিন নতুন বইও পাচ্ছেন না সব শিক্ষার্থীরা। তবে প্রত্যেক উপজেলায় যাবে নতুন বই। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় এবং দশম শ্রেণীর সব বই এবং বাকি ক্লাসে নির্ধারিত কিছু বই আছে। এবার টেন্ডার বাতিল, ব্যাপক পরিমার্জন এবং দেরি করে বই ছাপানোর কাজ শুরু হওয়ায় এই পরিস্থিতি। তবে বইয়ের মানে কোনো ছাড় দিচ্ছেন না এনসিটিবি। নতুন বই ছাপানোর কর্মযজ্ঞ দ্রুত শেষ করতে দিন-রাত চলছে বই ছাপানো ও বাধাইয়ের কাজ। এবছর প্রায় 40 কোটি পাঠ্য বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ। বাকি বই 3 ধাপে জানুয়ারির 20 তারিখের মধ্যে পৌঁছে দিতে চায় সরকার। সকল উপজেলায় সকল শ্রেণীর জন্য কিছু বই যেন পৌঁছায়, এটা হচ্ছে আমাদের 1 তারিখের জন্য লক্ষ্য। অন্যদিকে 5 তারিখের মধ্যে আমাদের প্রাথমিকের সকল বই এবং 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা নিচ্ছি। আশা করি এটা হওয়ার পরেই আমাদের 10 তারিখের জানুয়ারির 10 তারিখের মধ্যে আমাদের মাধ্যমিকের আরও 5টি বই অন্যান্য শ্রেণীর এবং 20 তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই। এইভাবে আমাদের পরিকল্পনাটা আমাদের করা হয়েছে। এবার পরিমার্জন করে বই ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় এই পরিস্থিতি। চলছে মান ধরে রেখে দ্রুত বই ছাপানো শেষ করার সর্বোচ্চ চেষ্টা। যে শতভাগ মানসম্পন্ন বই দেওয়ার ব্যাপারে সরকার একদম জিরো টলারেন্স, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিপূর্বে দেখা গেছে উৎসবের নামে 1 তারিখে বই দিতে হবে, মানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আমরা যদি এবারও চাইতাম মানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে, তাহলে আমরা ইতিমধ্যে শতভাগ বই দিয়ে ফেলতে পারতাম। আমাদের কাজ করার জন্য যেটুকু সময় হাতে পাওয়া ছিল এইটা নেই। তারপরেও আমরা জাতীয় স্বার্থে ছাত্রছাত্রীদের, আমাদের আগামী প্রজন্মের শিক্ষার জীবনটা চিন্তা করে শিক্ষার সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি। এদিকে প্রতি বছর বই উৎসবের নামে বিপুল অর্থ খরচের অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা বলছেন, এবার কেন্দ্রীয়ভাবে কোনো উৎসব করা হচ্ছে না। বই উৎসবে আমরা যাচ্ছি না। অনেকে মনে করতে পারেন যে আমরা সবগুলো বই দিতে পারছি না বলে বই উৎসবে যাচ্ছি না, তা না। কিন্তু এটা আমরা অনেক আগেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমেই, যেভাবে পয়লা বছরে প্রথম দিনে এত খরচ করে বই উৎসবের তো কিছু নাই। জাতীয়ভাবে একটা উৎসব করা এবং সরকারের সবাই সেটা নিয়ে মেতে থাকা, এত কোনো দেশেই এরকম আমি দেখিনি। তবে বছরের প্রথম দিনে নিজেদের মতো করে উৎসব করে শিক্ষার্থীদের বই দিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল তবিয়তে আছেন এস আলমের অপকর্মের সুবিধাভোগীরা। বিতর্কিত ওই ব্যবসায়ী গ্রুপের তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাদেরই নিয়োগ দেয়া ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলার বিরুদ্ধে। আর তাতে সহযোগিতা করছেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ইসলামী ব্যাংকে এস আলমের অপকর্ম আড়াল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার বিরুদ্ধে। আর এতে নীরবে সমর্থন দেওয়ার অভিযোগ ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ও ইসলামী ব্যাংক চালাচ্ছে এস আলমের মদতপুষ্টরাই। তাদের অভিযোগ, বোর্ডের অনুমোদন ছাড়াই কেবল এমডির মৌখিক নির্দেশে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা থেকে 19,000 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে বেনামে 100 কোটি টাকা ঋণ দিয়ে তা নিজেই লোপাট করেন মনিরুল মাওলা। এস আলমের মদতপুষ্ট একটি প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন মনিরুল মাওলার ছেলে। ব্যাংকের সব কর্মীদের সুটের টাকাও আত্মসাৎ করেছেন তিনি। শুধু তাই নয়, এখন এসব অপকর্ম ঢাকার চেষ্টাও করছেন বিতর্কিত ব্যক্তির নিয়োগ পাওয়া মনিরুল মাওলা। তার বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট উইং এবং অডিট ডিপার্টমেন্টের রিপোর্ট ট্যাম্পারিংয়ের। এসব জেনেও চুপ আছেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, কারণ তার বিরুদ্ধেও অভিযোগ এস আলমের প্রতিষ্ঠান স্মার্ট বিজনেসের মাধ্যমে 100 কোটি টাকা লোপাটের সহযোগিতার। সেখানে নির্বাহী হিসেবে যুক্ত ছিলেন ওবায়দুল্লাহ আল মাসুদের ছেলে। এসব অভিযোগের বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের বর্তমান 2 ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
বিশ্লেষকরা বলছেন, ইসলামী ব্যাংকে এখনও বিতর্কিত ব্যক্তিদের সংশ্লিষ্টতার দায় কেন্দ্রীয় ব্যাংকেরও আছে। এই প্রসেসে ক্রেডিট অফিসার থেকে শুরু করে একেবারে টপ পর্যন্ত যতজন এটার মধ্যে ইনভলভ ছিল টু অ্যাপ্রুভ দিস লোন, প্রত্যেকেই লায়াবল থাকবে এবং প্রত্যেককেই আপনি অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে পারবেন এবং এখানে কেউ কোনোভাবেই তার অ্যাকাউন্টেবিলিটি এখান থেকে ওয়েভ করার কোনো সুযোগ নেই। আমরা ধরেই নিতে পারি ম্যানেজমেন্টের কোনো না কোনো একটা অংশ সেখানে তাদের সহায়তা করেছে। যারা সুনির্দিষ্ট প্রমাণ আছে যে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে খুব দ্রুত পরিবর্তন করে ফেলতে হবে। সেটা আমার মনে হয় ইভেন 5 মাস 6 মাস দেওয়াও ঠিক হবে না। বিগত সরকারের সময় শক্তিশালী এ ব্যাংকটি থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা লোপাট করেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। তার এসব অপকর্মের স্বাক্ষরদাতা ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা, যা দুর্নীতি দমন কমিশনের তদন্তেও উঠে এসেছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আতশবাজির শব্দে যেমন পশু পাখিদের ক্ষতি হয় তেমনি মানুষেরও ক্ষতি হয়। প্রকৃতির স্বাভাবিকতা বজায় রাখতে পরিবেশ দূষণ থেকে বিরত থাকার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের। মঙ্গলবার সকালে সিনেট ভবনে আতশবাজি ও ফানুস নয়, প্রকৃতির প্রতি ভালোবাসাই হোক নতুন বছরের আনন্দ উদযাপন শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি আরব রি-কালচার সেন্টার, গ্রিন ফিউচার ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বের করা হয় র্যালি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো। সোমবার রাত থেকেই ঘন কুয়াশায় ছেয়ে যায় ওই অঞ্চলের সড়ক, মহাসড়ক। উত্তরের জেলা পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এদিকে ভোর থেকে বেলা 8:30 পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ের অবস্থা অনেকটাই পঞ্চগড়ের মতো। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে অনেককে। দক্ষিণ কোরিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। আজ মঙ্গলবার এই আদেশ জারি করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা বিবৃতিতে জানিয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার পরোয়ানা বাস্তবায়ন করা হবে। সিআইও জানিয়েছে প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন আদালত। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।